আপনাদের কাছে বিভিন্ন বিষয়ে বিভিন্ন সময়ে আমি বিভিন্ন আইনি বিষয় নিয়ে আলোচনা করে থাকি। তো আজকে আমার সাথে রয়েছেন বিশিষ্ট আইনজীবী অভিজিৎ চট্টোপাধ্যায়, কলকাতা হাইকোর্ট। তো স্যারের কাছ থেকে আমরা বিভিন্ন বিষয় সম্পর্কে প্রশ্ন করব এবং জানার চেষ্টা করব। তো প্রথমেই আমি একটা বিষয় স্যারের কাছে প্রশ্ন করতে চাইছি যে মহিলা এবং হিন্দু হোক মুসলিম হোক বিভিন্ন ধর্মের মহিলাদের ক্ষেত্রে বিভিন্ন সময় বিভিন্ন রকমের আইন নিয়ে আসা হয়েছে এবং সুপ্রিম কোর্টের বিভিন্ন রকমের জাজমেন্ট রয়েছে এবং আমাদের ভারতবর্ষের বিভিন্ন সভ্যতাতে মহিলাদের যে অধিকার, তাদের সম্পত্তির অধিকার, ব্যক্তিসত্তা, এ বিষয়ে বিভিন্ন রকমের সংগ্রাম এবং আইনি যেসব রায় এগুলো কিন্তু হয়েছে। এখন আমার যেটা বিষয়টা জানার বা প্রশ্ন হলো যে স্ত্রীধন বলে একটা কনসেপ্ট রয়েছে, এই স্ত্রীধনটা আসলে কি, এটার যদি বিস্তারিত স্যার আমাদের কাছে বলেন আমরা উপকৃত হব। বল। হ্যাঁ সানোয়াজ, একটা বিষয় বলি, সেটা হচ্ছে যে স্ত্রীধন সম্পর্কে অনেকেই আমাদের ওয়াকিবহাল নয়। শহুরে শিক্ষিত মহিলারা কিছুটা ওয়াকিবহাল হলে গ্রামীণ মহিলারা অনেকেই স্ত্রীধন সম্পর্কে তাদের সুস্পষ্ট কোনো ধারণা নেই। স্ত্রীধন বস্তুতপক্ষে কি? স্ত্রীধন হচ্ছে যে কোনো মহিলার বিবাহ পূর্ব, বিবাহকালীন এবং বিবাহ পরবর্তী, এমনকি যদি তার স্বামী মারা গিয়ে থাকেন অর্থাৎ বৈধব্যকালীন অবস্থাতে তার প্রাপ্ত যে কোনো সম্পত্তি, যে কোনোভাবে প্রাপ্ত বলতে আমি বলতে চাইছি যে কেউ তিনি কিনতে পারেন, তিনি উত্তরাধিকার প্রাপ্ত হতে পারেন, তাকে কেউ উপহার দিতে পারে, তার নামে কেউ সরাসরি ট্রান্সফার করে দিতে পারে। অর্থাৎ যদি বাবা যদি তার মেয়েকে সম্পত্তি দান করে থাকে, রেজিস্ট্রিকৃত দলিল থাকে, সেইটাও পড়ছে এর মধ্যে, স্ত্রীধনের মধ্যে পড়ে। এবং সেটা বিবাহ পূর্ব অবস্থাতে হলেও সেটা স্ত্রীধন হবে এবং বিবাহকালীন সময়তে অর্থাৎ স্বামী যদি তার স্ত্রীর মানে বিবাহকালে যদি কোনো অলংকার উপহার দিয়ে থাকে, সেটা স্বামী দিয়েছে মানে এই নয় যে মালিকানা স্বামীর থেকে যায়। যখন উপহার তিনি তার স্ত্রীকে দিয়ে থাকেন তখন এই অলংকারের অ্যাবসলিউট ওনার হচ্ছে কিন্তু তার স্ত্রী, অর্থাৎ সেটাই স্ত্রীধন হিসেবে বিবেচিত হয়। এবং বিবাহ পরবর্তীকালেও যদি কেউ কোনো সম্পত্তি পেয়ে থাকেন, তার মানে পৈতৃক সম্পত্তি, মানে বাবার বাড়ির দিক থেকে কিছু যদি পেয়ে থাকেন বা মানে তার বাবার বাড়ির তরফের দাদি বা গ্রেট গ্র্যান্ডফাদার যে কোনোভাবেই প্রাপ্ত সম্পত্তি যদি পেয়ে থাকেন, সেটাও কিন্তু স্ত্রীধনের মধ্যেই মানে ইনক্লুডেড হয়। অর্থাৎ মহিলাদের প্রতি যে একটা ব্যাপার থাকে, বিয়ে করার পর স্বামীর যে একটা অধিকার বা পুরুষতান্ত্রিক সমাজে যে এটা চাপানো বা বিষয়গুলো থাকে, অর্থাৎ স্ত্রীর যে সম্পত্তি আছে, সে চাকরি করে, যে টাকা পয়সা, তার নিজস্ব অলংকার, গিফট পেয়েছে, আপনি বলতে চাইছেন তার এই বিষয়গুলোতে অ্যাবসোলিউট অনারশিপটা তার রয়েছে। তার মানে যিনি, অর্থাৎ এটা বুঝে নিতে হবে, এটা আমাদের মহিলাদের একটা মিসকনসেপশন আছে। বিবাহ হচ্ছে একটা পবিত্র সামাজিক বন্ধন, কি মানে হিন্দু ম্যারেজ অ্যাক্ট, মুসলিম ম্যারেজ অ্যাক্ট। মুসলিম ম্যারেজ অ্যাক্টে বিবাহটাকে চুক্তি হিসেবে দেখা হয়, কন্ট্রাক্ট হিসেবে দেখা হয়, কিন্তু হিন্দু ম্যারেজ অ্যাক্টে সরাসরি সেখানে চুক্তির কথা বলা নেই, পবিত্র বন্ধন হিসেবে দেখা হয়। কিন্তু যদি অন্য অর্থে মানে যদি ঘুরিয়ে এটা দেখা যায় যে যখন কোনো রকম ম্যাট্রিমোনিয়াল ডিসপিউট দেখা দেয়, মেনটেনেন্স, পেমেন্টি রাইট বা পার্মানেন্ট অ্যালিমনির ব্যাপারগুলো থাকে, তখন যে এটা মুসলিমদের ক্ষেত্রে আছে, দেনমোহরটা আগেই সেখানে এই চুক্তিটা করে নেওয়া হয়। তো সেক্ষেত্রে হিন্দু ম্যারেজ অ্যাক্টের ক্ষেত্রেও এই মেনটেনেন্স, পেমেন্টি রাইট অর্থাৎ একটা টেম্পোরারি অ্যারেঞ্জমেন্ট এবং পার্মানেন্ট অ্যালিমেন্ট, যখন এই ধরনের
বিনিময় হয়, তখন এক অর্থের চুক্তি বলা যেতে পারে, কিন্তু সরাসরি কোথাও বলা নেই। হিন্দু ম্যারেজ একটাকে আমাদের সরাসরি কোথাও বলা নেই যে এটা একটা চুক্তি। পরবর্তীতে বিভিন্ন সুপ্রিম কোর্টের রায় বা হাইকোর্টের রায়ে এইটা তাদের অ্যাবসলিউট ওনারশিপ দেয়া হয়েছে স্ত্রীধনের ক্ষেত্রে, অ্যাবসলিউট ওনারশিপ দেয়া। এইখানে স্ত্রী লোকদের অর্থাৎ মেয়েদের তাদের একটা মিসকনসেপশন রয়েছে, একটা ভুল ধারণা রয়েছে। আসলে আমরা প্রত্যেকেই ভারতীয় নাগরিক হিসেবে আমরা প্রত্যেকের একটা ব্যক্তি স্বাতন্ত্র্য আছে। ব্যক্তির কোনো মালিকানা হয়, মানে ব্যক্তিকে কেউ, অর্থাৎ এই কৃতদাস প্রথা তো বহুদিন আগেই উঠে গেছে। তন্ত্র পিতৃতন্ত্রই হোক আর মাতৃতন্ত্রই হোক, যে তন্ত্রই হোক না কেন, ব্যক্তির একটা স্বাধীন সত্তা রয়েছে, তার একটা স্বাধীন চেতা মনোভাব রয়েছে। কিন্তু তার মানে এই নয় যে স্বাধীন সত্তা রয়েছে বা তার স্বাধীন চেতা মনোভাব রয়েছে মানে তিনি মানে আইনের অনুশাসন মানবেন না। আইন যেমনভাবে তৈরি হয়েছে, ভারতীয় সংবিধান, বিভিন্ন রকমভাবে যে আমাদের সমাজ গড়ে উঠেছে, সামাজিক যে অনুশাসন, সামাজিক যে প্রথা, যেগুলো কাস্টমস, কনভেনশনস, জানি রিচুয়ালসগুলো, সেইগুলোই হচ্ছে সামাজিক যে বন্ধন। সেই বিবাহ তো একটা বন্ধন, একটা ফ্যামিলি, একটা মানে পরিবার গড়ে তোলার ক্ষেত্রে পরিবারকে তুমি যদি মানে আমরা সবাই জানি সমাজের ক্ষুদ্রতম ইউনিট হচ্ছে পরিবার, অর্থাৎ পরিবার গড়ার ক্ষেত্রে বিবাহ হচ্ছে একটা মানে অনুঘটক। এবং বিবাহের মানে বিবাহ তখনই সিদ্ধ যে মানে কোনো বিবাহই সিদ্ধ হয় না, মানে বিবাহের যে উদ্দেশ্য, মূল উদ্দেশ্য প্রোক্রিয়েশন অফ চাইল্ড, অর্থাৎ আনলেস দ্য ম্যারেজ ইজ কনজিউমেটেড ইট ইজ আ ভয়েড ম্যারেজ। সুতরাং বিবাহের ব্যাপারটা এইটা আছে। এবং বিবাহের এই কনসেপ্টের জন্য অনেকে, বিশেষত গ্রামীণ যারা মানে পিছিয়ে পড়া মহিলারা, যারা ততটা বিষয়গুলো সম্পর্কে জানে কম, ওয়াকিবহাল নন, তাদের নিজেদের ধারণার সুস্পষ্ট নয় এবং তাদেরকে ভুল বোঝানো হয় অ্যাজ ইফ যেন তারা হচ্ছেন মানে স্বামীর ব্যক্তিগত সম্পত্তি। নট দ্যাট, এটা কখনো হতে পারে। তার যে কোনো কিছু থাকুক, সেটা স্বামীর পুরোপুরি অধিকার একটা দেখানোর একটা বিষয় থাকে। এটাকে এইভাবে মানে ভুল ব্যাখ্যা, অপব্যাখ্যা করা, তো এটা কখনো নয়। ওই জন্যে স্ত্রীধন বিষয়টাকে আজকে আলোচনায় আমরা এইটাই বলতে চাইব, এই বার্তাটা দিতে চাইব যে এই অ্যাবসলিউট ওনারশিপ কিন্তু সেই মহিলার যার সঙ্গে কোনো একজনের বিবাহ বন্ধন তৈরি হয়েছে, অ্যাবসলিউট ওনারশিপ তার। তবে তার মানে কি এই যে বাবা কোনো মেয়েকে 20 ভরি সোনার গহনা দিয়েছে মানে সে অ্যাবসলিউট ওনার? মানে কোনো একটা পরিস্থিতি সাপেক্ষে, মানে যখন একটা খুব এমার্জেন্সি, খুব এক্সিজেন্সি, তখন সে স্বামী বা তার পরিবারের পাশে থাকবে না? ঠিক, ইট ইজ নট দ্যাট। কিন্তু সেটা থাকতে হয়। আমাদের সমাজ, আমাদের যে শিক্ষা, আমাদের যে মানে ভালোবাসা, প্রেম, আমাদের যে মানে সামাজিক বন্ধনগুলো, মায়া, মমতা, হ্যাঁ, এইগুলোর ক্ষেত্রে এটা প্রয়োজন হয়। কিন্তু অ্যাবসলিউট ওনারশিপটা চলে যায়। তো অনেক ডিস্ট্রেস সিচুয়েশনে স্বামীর কঠিন ব্যাধি হয়েছে, মেয়েরা নিজের গহনা দিতে পিছপা হয় না, বা ছেলেটা ইঞ্জিনিয়ারিংয়ে ভর্তি হবে, সেখানে বেশ একটা মোটা টাকার অঙ্ক জমা দিতে হবে ভর্তির সময়। সেক্ষেত্রে মা সোনার গয়না, কোনটা মানে স্বামীর অর্থ বা স্ত্রীর অর্থ বিচার করেন না আমাদের ভারতীয় নারীরা, অনেক ক্ষেত্রেই করেন না।
কিন্তু তার মানে এই নয় যে সেটাকে জোরপূর্বক ঠিক যে কেন দেবে না, বা স্বেচ্ছায় সবটাই ঘটতে পারে। বা বিবাহ হয়ে গেল, যখনই সে প্রতিগৃহে পা দিল, শ্বশুরবাড়িতে পা রাখলো, তক্ষুনি সোনার গয়নার বাক্সটি মানে শাশুড়ি মা একেবারে করায়ত্ত করে নিজের সিন্ধুকে পুরে দিলে, এটা কখনো হতে পারে। স্ত্রীধনের কনসেপ্ট একদম ক্লিয়ার কাট এটা বলে দিয়েছে যে এমনকি স্বামী যদি তাকে কোনো অলংকার দিয়ে থাকেন, শাশুড়ি মা যদি কোনো অলংকার দিয়ে থাকেন, শুধু অলংকার নয়, অলংকার, অর্থ, মানে কোনো আসবাব, কোনো বাসনপত্র, তৈজসাদি, এমনকি জামা কাপড়, যে কোনো গিফট, এমনকি যে কোনো উপহারও সেই স্ত্রীধনের সংজ্ঞার আওতায় পড়ে। তো বিবাহ মানে স্যার পবিত্র বন্ধন। আমরা চাই প্রতিটা পরিবার, প্রতিটা স্বামী স্ত্রী দাম্পত্য জীবন যাতে তাদের কোনো রকম কলহ না হয় এবং ভালো থাকে। কিন্তু অনেক সময় দেখা যায় বিভিন্ন সমস্যা, ম্যাট্রিমোনিয়াল অনেক ডিসপুট তৈরি হয়। সেক্ষেত্রে স্ত্রীধনের যে কনসেপ্ট বা টাকা পয়সা নেওয়ার যে বিষয়টা থাকে, সেক্ষেত্রে স্ত্রীরা তার আইনি অধিকার সুরক্ষিত করবে কিভাবে, বা কোর্টে মামলার ক্ষেত্রে তারা কিভাবে লড়বে, কি প্রভিশনস রয়েছে তারগুলো যদি বলেন। প্রভিশনস রয়েছে হিন্দু ম্যারেজ অ্যাক্টে যখন কোনো ম্যাট্রিমোনিয়াল ডিসপিউট দেখা দেয়, ডিভোর্সের মামলা হলে, সেখানে স্ত্রীধন ফেরত পাওয়ার জন্যে ইয়ে করতে হয়, মানে যে সেকশানে আনতে হয় সেটা হচ্ছে যে সেকশন 27 হিন্দু ম্যারেজ অ্যাক্ট। হ্যাঁ, এবং হিন্দু সাকসেশন অ্যাক্টের সেকশন 14, তার সঙ্গে হচ্ছে হিন্দু ম্যারেজ অ্যাক্টের সেকশন 27। এছাড়া ডোমেস্টিক ভায়োলেন্স ডিভি অ্যাক্ট, ডোমেস্টিক ভায়োলেন্স অ্যাক্ট, ডিভি অ্যাক্টের সেকশন 12-এ, এখানে যদি ভায়োলেন্স কোথাও নাও হয়, যদি এমন কোনো রিফট হচ্ছে, মানে অনেক সময় কি হয়, ভায়োলেন্সটা ঠিক মানে সরাসরি কোনো রকম সংঘর্ষ, নিগ্রহ হয় না, অনেক সময় চাপা, মানে মানুষের মধ্যে তো অনেক চাপা ক্ষোভও থাকে, মেন্টাল টর্চার, ক্রুয়েলটি, 498-এ সবাই জানে। সেক্ষেত্রে সেকশন 12-এ ডোমেস্টিক ভায়োলেন্সের কাছে রিলিফ চাইতে পারে। সেকশন ডিভি অ্যাক্টের সেকশন 35-এও তার কিছুটা এলাবোরেশন রয়েছে। অর্থাৎ আদালতের দ্বারস্থ হলে স্ত্রীধন কিন্তু আদায় করা যায়। অর্থাৎ স্বামী যদি মনে করে যে এমন কোনো ক্ষেত্রে, সাধারণভাবে যেটা ঘটে, ধরো ব্যাংকের লকার, স্বামীর নামে অ্যাকাউন্ট, স্বামীর নামে লকার, স্বামীর লকার স্ত্রী রেখেছে, এবার সিঙ্গেল অ্যাকাউন্ট, সকলের ক্ষেত্রে জয়েন্ট অ্যাকাউন্ট নেই, ইন্ডিভিজুয়াল অ্যাকাউন্ট, স্বামীর লকারে রাখা আছে, সে অপারেট করতে পারে না, সে করতে পারে, সেক্ষেত্রে তাকে আইনের দ্বারস্থ হতে হবে, সেটা ফেরত চাইবে। আমরা চাইব প্রতিটা বিবাহ মানে চিরকালীন হোক, জন্মান্তরের বন্ধন হোক, এটাই আমাদের কাছে কাঙ্ক্ষিত, কি হিন্দু ম্যারেজ অ্যাক্ট, কি মুসলিমদের ক্ষেত্রে। কিন্তু যদি কোনো রকমের বিরোধ তৈরি হয়, যদি কখনো বিবাহটা না থাকে, ডিসলিউশন অফ ম্যারেজ হয়, সেক্ষেত্রে কিন্তু স্ত্রী তার স্ত্রীধন ফেরত পাওয়ার জন্য আদালতের দ্বারস্থ হতে পারে। এই যে প্রভিশনসগুলো আমি বললাম, যে হিন্দু সাকসেশন অ্যাক্টে, হিন্দু উত্তরাধিকার আইন, সেখানে সেকশন 14, তার সঙ্গে হিন্দু ম্যারেজ অ্যাক্টে সেকশন 27, ডোমেস্টিক ভায়োলেন্স অ্যাক্টে সেকশন 12 এবং সেই সঙ্গে সেকশন 35-এ, এগুলো অ্যাপ্লিকেবিলিটি যেরকম আছে, প্রতিটা কেসের তো মেরিট আলাদা আলাদা হয়, এক একজনের ক্ষেত্রে এক এক রকম হয়। যেভাবে আমাদের পিটিশনগুলো লেখা হবে
সেই পরিপ্রেক্ষিতে সেই রকমভাবে এই স্ত্রীধন আদায় করে নেওয়া যেতে পারে। তো এতক্ষণ শুনলেন স্ত্রীধনের যে কনসেপ্ট, মহিলাদের যে তাদের একটা ব্যক্তিসত্তা আছে এবং অ্যাবসুলেট অনারশিপ, কি বিষয়ে তারা এই স্ত্রীধনের অধিকারগুলো পেতে পারে, এবং স্ত্রীধন যদি অস্বীকার করে তার স্বামী দ্বারা বা তার শ্বশুর বাড়ি দ্বারা কোনোভাবে তাকে বঞ্চিত করা হয়, কিভাবে সে আদালতের দ্বারস্থ হয়ে বিভিন্ন সেকশনে যে বিচারকের কাছে সে বিচার চাইতে পারে, এগুলো জানলেন। তো এখন আমি একটা বিষয়ে আপনাদের কাছে আলোকপাত করব, যে বিষয়টা হলো মুসলিমদের মধ্যে অনেকেই এ বিষয়ে ওয়াকিবহল আছেন এবং অনেকেই জানেন না যে দেনমোহরের যে কনসেপ্ট বা দেনমোহরের যে বিষয়টা, স্যার কিছুক্ষণ আগেই স্ত্রীধন আলোচনার সময় দেনমোহরের যে গুরুত্ব বা মুসলিম ম্যারিজে বিবাহকে একটা এগ্রিমেন্ট বা চুক্তি বলে গণ্য করা হয়েছে, এই বিষয়টাকে বলছিলেন। আসলেই তাই, যে মুসলিম যে আইন, সেই শরিয়তি আইনে কিন্তু মুসলিম বিবাহকে একটা কন্ট্রাক্ট বা একটা চুক্তি হিসেবে বলা হয়েছে। মানে কিছু কন্ট্রাক্ট বা কিছু শর্তের বিনিময়ে দুজনের যে বৈবাহিক সম্পর্ক সেটা তৈরি হয়, এবং এই চুক্তিগুলো যদি কোনো কারণে ভঙ্গ হয়, সেই বিয়েটা কিন্তু ভঙ্গ হয় বা বিবাহ বিচ্ছেদের পথে যায়। তো আমরা আমাদের যে আলোচনা, এই আলোচনায় বিবাহ ডিজলিউশন বা ভঙ্গের ক্ষেত্রে কি সমস্যা তৈরি হয় এবং এর আইনি কি পথ আছে, এই বিষয়গুলো আলোচনা করছি। তখনই বলবো যে দেনমোহরের যে কনসেপ্ট, অনেক সময় বিভিন্ন ক্ষেত্রে আপনারা জানেন যে তালাকের যে কনসেপ্ট, বিবাহ বিচ্ছেদের যে কনসেপ্ট, মুসলিম মহিলা এবং মুসলিম পুরুষ উভয়েরই আছে। কারণ মুসলিম বিবাহ একটা কন্ট্রাক্ট বা এগ্রিমেন্ট, উভয়ের মধ্যে যদি কেউ চাই যে এই সম্পর্কটাকে টিকিয়ে রাখবো না বা বিভিন্ন কারণ, বৈধ কারণ থাকে, তাহলে কিন্তু তারা বিবাহ বিচ্ছেদ নিতে পারেন। তারা একজন কাজী বা মুসলিম মোহামেডান রেজিস্ট্রার যিনি আছেন তার কাছে যেতে পারে, অথবা কোর্টের দ্বারস্থ হতে পারে। বিভিন্ন প্রফেশন আছে পার্সোনাল লয়ে। কিন্তু যে দেনমোহর বিয়ের সময় একটা ধার্য করা হয়, আপনারা জানেন অনেক ক্ষেত্রে এই যে দেনমোহরের যে টাকাটা সেখানে ধার্য করা হয়, সেখানে সোনা, বিভিন্ন টাকা অথবা অন্য কোনো গুরুত্বপূর্ণ বিষয় দিয়ে এইটাকে বাঁধা হয় বা ধার্য করা হয়। কিন্তু তালাকের সময় অনেক সময় এই যে টাকাটা বা এই অলংকার, এটা শোধ করা হয় না। এই ক্ষেত্রে মুসলিম মেয়েদের কি প্রভিশন আছে, এটা কিন্তু আপনাদের জেনে নেওয়া উচিত। তালাকের সময় মুসলিম মেয়েদের যে দেনমোহর, এটা কিন্তু তাদের প্রাপ্য। এই দেনমোহর পরিশোধ না করে কেউ কিন্তু তালাক পড়াতে পারে না। যদি কোনো মুসলিম স্বামী এই দেনমোহরের টাকা পরিশোধ না করেই ডিভোর্সের বা আইনি নোটিশ পাঠায় বিবাহ বিচ্ছেদের জন্য, তাহলে কিন্তু মুসলিম মহিলারা, মুসলিম মেয়েরা কিন্তু আদালতের দ্বারস্থ হতে পারে। এবং অনেক সময় আপনাদের মিসকনসেপশন আছে যে মেয়েরা যদি তালাক চায়, মুসলিম মেয়েরা যদি তালাক চায় বা বিবাহ বিচ্ছেদের নোটিশ তার আইনজীবী বা কাজীর মাধ্যমে পাঠায়, সেক্ষেত্রে কি তারা এই দেনমোহরের টাকা ফেরত পাবে? হ্যাঁ, অবশ্যই। যে দেনমোহরের টাকা স্ত্রীও যদি নিজে সে বিবাহ বিচ্ছেদের নোটিশ পাঠায়, সেক্ষেত্রে যদি তার কাবিননামাতে বা মুসলিম রেজিস্ট্রারের যে রেজিস্ট্রি, সেখানে যদি তাকে ক্ষমতা দেওয়া থাকে, ডেডিকেশন যে ডিভোর্সের পাওয়ার, সেই ডিভোর্সের বলে ডেলিগেটেড যে পাওয়ারটা দেওয়া থাকে, সেই ডেলিগেটেড পাওয়ারের বলে যদি সে ডিভোর্স দিতে চায় তার স্বামীকে, সেক্ষেত্রেও কিন্তু সে তার দেনমোহরের দাবি করতে পারবে। এবং দেনমোহরের যে টাকাটা বিয়ের সময় ধার্য থাকে, 10,000, 20,000 হোক, 1 লাখ টাকা হোক, যে টাকা ডাজন্ট ম্যাটার, যদি থাকে সেই টাকাটা সে দাবি করার পরেই ডিভোর্স দেবে। অথবা যে ইদ্যৎকালীন সময় থাকে, আপনারা জানেন 3 মাস 10 দিন, এই ইদ্যৎকালীন মেনটেনেন্স বা খোরপোশ, এটাও কিন্তু তারা দাবি করতে পারে। এই জন্য দেনমোহরের কনসেপ্ট এবং আপনাদের যে খোরপোশের কনসেপ্ট আছে, এই বিষয়ে কিন্তু মুসলিম স্ত্রী বা মুসলিম মেয়েদেরকে অনেক বেশি এটা নিয়ে নিজেদের অধিকার সম্পর্কে সচেতন হওয়া দরকার। এবং ডিভোর্সের ক্ষেত্রে তাদের যে খোরপোশের যে অধিকার রয়েছে বা দেনমোহর ফেরত পাওয়া বা পরিশোধ করার যে বিষয়টা রয়েছে, এটাও কিন্তু তাদের সচেতন হতে হবে। অনেক ক্ষেত্রে দেখা যায় দেনমোহরের যে টাকাটা সেটা নগদ দেওয়া হয় না, বাকি থেকে যায়, এবং ডিভোর্স দেওয়ার পরও সেটা বাকি থেকে যায়, আজীবন পরিশোধ করা হয় না। এক্ষেত্রে যে টাকাটা আপনাদের বাকি থাকছে, সেটার জন্য কিন্তু আপনারা আদালতের দ্বারস্থ হতে পারেন, অথবা আইনজীবীর মারফত আপনারা ডিভোর্সের আগে এই টাকাটার দাবি করতে পারেন। সেক্ষেত্রে আপনাদের কাবিননামা বা রেজিস্ট্রির সময় যে দেনমোহরের টাকাটা উল্লেখ থাকবে, এটা কিন্তু আপনারা দাবি করতে পারবেন। এর বেশি দাবি আপনারা করতে পারবেন না। আপনারা অ্যাডিশনালভাবে শুধুমাত্র আপনার যে ইদ্যৎকালীন খোরপোশ বা মেনটেনেন্সের টাকা আছে, এটাকেই দাবি করতে পারবেন।
তো এই ছিল মোটামুটি আমাদের আলোচনা। এইভাবেই আমরা বিভিন্ন বিষয়ে আপনাদের আইনি পরামর্শ দিয়ে থাকি। আমাদের আলোচনা আজকে কেমন লাগলো আপনারা সকলে কমেন্ট করে জানাবেন। ততদিন ভালো থাকবেন, আইন জানবেন, আইন মানবেন। ধন্যবাদ। নমস্কার।